Thank you everyone. Welcome to my class on Edgar Allan Poe's The Purloined Letter, a very canonical and famous text of detective fiction and crime-solving fiction. So we were reading this Purloined Letter, and we have finished off near about 50% of the entire text. আমরা প্রায় 50% শেষ করে ফেলেছিলাম পুরো টেক্সটে। এই page 7 we have finished off till this one. So আমরা কি শিখেছি এই পারলয়েন্ড লেটার পড়তে গিয়ে? আমরা পারলয়েন্ড লেটার পড়তে গিয়ে যে সমস্ত জিনিস শিখেছি তার মধ্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে the use of the brain. The use of the brain, কেমন করে ব্রেন কে ইউজ করে এই সি অগাস্ট ডিউপিন এই কেসটা সলভ করছে। এই পারলয়েন্ড লেটার মিন্স দ্য স্টোলেন লেটার, সেটা কেমন করে সলভ করছে সেইটাই আমরা দেখছি। and we have already informed that Purloined Letter is one of the first of the detective fictions, one of the first, published in 1844, whereas Sherlock Holmes published in 1880s, 1887 in the Study of Scarlet published হচ্ছে। তাহলে এটা পড়তে গিয়ে আমরা তো অলরেডি দেখেছি যে কেমন করে এই the prefect of the Paris police, Monsieur G, has actually searched the entire room. পুরো রুমটাকে কেমন করে সার্চ করেছে? কার রুম সার্চ করেছে? বলো, কার রুম সার্চ করেছে? Prefect of the Paris police, মিনিস্টার ডির যে রুম সার্চ করেছে, এই সার্চ করার মধ্যে দিয়ে আমরা কি জানতে পেরেছি? জানতে পেরেছি how technologically the Paris police equipped itself, মাইক্রোস্কোপের ইউজ আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি প্যারিস পুলিশ কেমন করে তন্ন তন্ন করে বাড়ির প্রত্যেকটা অংশকে খোঁজার চেষ্টা করেছে। কিন্তু there is a difference between Monsieur G and the detective Dupin. কি ডিফারেন্স দুজনের মধ্যে, এইটা হাইলাইট করি আজকে আমরা শুরু করব এবং টেক্সটের মধ্যে যাব। মাথায় রাখবে, the prefect Monsieur G is a contrast to Dupin. Contrast means, contrast মানে CONTRAST, বৈপরীত্য, বিপরীত। Absolutely বৈপরীত্য। There is a very important English word, এটাকে বলা হয় এক্সাক্ট অপোজিট ক্যারেক্টারকে বোঝানোর জন্য। এটা কি? এটাকে বলা হয় ফয়েল, FOIL। ফয়েল মানে কিন্তু এই ফয়েল নয়, ফয়েল ইন ক্যারেক্টার। ক্যারেক্টারের ক্ষেত্রে ফয়েল শব্দের কিন্তু একটা আলাদা মিনিং রয়েছে, আমরা দেখে নেব ফয়েল মানে কি। ফয়েল মানে in any narrative, a foil is a character who contrasts with another character. Typically a character who contrasts with the protagonist. So protagonist and antagonist. যদি অমিতাভ বচ্চন থাকে তাহলে ভিলেন হিসেবে শোলেতে গব্বর সিং থাকবে। এই যে ফয়েল, একটা ক্যারেক্টারের আর একটা ফয়েল ক্রিয়েট করে অন্য ক্যারেক্টারের কোয়ালিটি গুলোকে হাইলাইট করা, এইটা হচ্ছে ফয়েলের কাজ। ফয়েল টু দ্য প্রোটাগনিস্ট মে অলসো বি দ্য অ্যান্টাগনিস্ট অফ দ্য প্লট। ফলে ফয়েল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। এই যে ডিটেকটিভ অগাস্ট ডিউপিন, এই অগাস্ট ডিউপিনের যে ক্যারেক্টার, AUGUSTE, অগাস্ট সি ডিউপিন, এই ডিউপিনের যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট, যে একজন শান্ত, কাম, কম্পোজড একটা ক্যারেক্টার, তার পাশে যে প্রিফেক্ট পুলিশ, সে পাগলের মতো খুঁজছে, প্রিফেক্ট অফ দ্য পুলিশ, প্যারিসিয়ান পুলিশ, কিন্তু পাচ্ছে না, পাগলের মতো খুঁজছে কিন্তু পাচ্ছে না। এবং তার যে রেসিওসিনেশন, রেসিওসিনেশন মানে এক ধরনের লজিক্যাল ইউজ অফ দ্য ডিডাকটিভ লজিক, এটা ডিউপিন পাচ্ছে করতে, কিন্তু ও পাচ্ছে না। ফলে বারবার ডিউপিনের ক্যারেক্টারের এই সাইডটাকে কিন্তু হাইলাইট করা আছে। দেখবে গোটা গল্প জুড়ে এই অগাস্ট সি ডিউপিন বা সি অগাস্ট ডিউপিন কিন্তু খুব কম কথা বলছে। প্যারিসিয়ান পুলিশের প্রিফেক্ট প্রথম দিকে প্রচন্ড বেশি কথা বলেছে, এ খালি বসে বসে মিয়ার্স চাউডমটা খাচ্ছে, একটু তোমার সিগার খাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই সুন্দর দেখতে যে পাইপ সেটা খাচ্ছে, এবং চুপ করে বসে বসে ওর কথাটা শুনছে। ফলে whereas Dupin is primarily concerned with psychological elements of the case, এই কেসের যে মনস্তাত্ত্বিক যে দৃষ্টিভঙ্গি সেগুলো নিয়ে অগাস্ট ডিউপিন এতটাই মানে কনসার্ন,
psychological elements of the case. G is almost wholly concerned with physical details and evidence. কেবলমাত্র ফিজিক্যাল ডিটেলস এবং এভিডেন্স। বারবার দেখবে যে দেখছি গোটা ফ্লোর সার্চ করেছি, গোটা প্রত্যেকটা টেবিলের পায়া সার্চ করেছি, প্রত্যেকটা টেবিলের লাইব্রেরি সার্চ করেছি, এইগুলো বলছে। ও কিন্তু একবারও ভাবছে না যে ডি, মিনিস্টার ডির মতো করে ভাবছে না। এই মিনিস্টার ডি একজন ক্রিমিনাল, ক্রিমিনালের মতো করে ভাবলে তবেই ক্রাইম তো সলভ হবে, নাহলে তো সলভ হবে না। সেই ক্রিমিনালের মনের ভিতরে ঢুকতে হবে। তোমার মনের ভিতর যাই চামড়া পোড়ার গন্ধ পাই। ভিঞ্চিতা বলে একটা সিনেমা করেছিল সৃজিত মুখার্জি, সেখানে এই গানের লাইনগুলো ছিল, তোমার মনের ভিতর যাই চামড়া পোড়ার গন্ধ পাই। মানে ক্রিমিনালকে বুঝতে গেলে ইউ হ্যাভ টু ডিপ ডেলভ ইনসাইড হিজ মাইন্ড। তার ভিতরের যে রক্ত, তার ভিতরের যে ঘাম, তার ভিতরে যে ক্রিমিনাল মাইন্ড, তার ভিতরে ঢুকতে হবে। এই ব্যাপারটা আগে বুঝলে তবেই তুমি মানে এই ধরনের ক্রাইম সলভ করতে পারবে। দের ইজ আ ফেমাস নেটফ্লিক্স সিরিজ, নেটফ্লিক্সে কয়েকদিন আগে মানে আমরা অনেকদিন আগে দেখেছি, প্রায় 2 বছর আগে দেখেছি, নামটা ভুলে গেলাম। নেটফ্লিক্স সিরিজ অন FBI সাইকোলজিক্যাল ইউনিট, জাস্ট নামটা হঠাৎ করে ভুলে গেলাম। মাইন্ড হান্টার, ইটস আ ভেরি ভেরি ফেমাস সিরিজ, যদি কেউ দেখতে না থাকো দেখতে পারো। FBI এর 1970s এ একটা বিহেভিয়ারাল ইউনিট এস্টাবলিশ হয় যে মানুষের এই ক্রিমিনাল মানুষের মনকে জানার জন্য। নেটফ্লিক্সে রয়েছে। ইটস আ ভেরি মানে সাইকোলজিক্যাল থ্রিলার। এই বহু ক্রিমিনালদের দেখানো হচ্ছে যারা বেসিক্যালি সিরিয়াল কিলার, 8টা 9টা 10টা করে মানুষজনকে পরপর মেরেছে। কেন মেরেছে, কি কারণে মেরেছে, সেটা সবসময় কনক্লুশনে গেছে যে এড কেম্পার হচ্ছে পৃথিবীর ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিরিয়াল কিলার। সেটা হচ্ছে আসল এড কেম্পার। এটা এই সিনেমাতে এড কেম্পার মানে প্রায় 9 জন মহিলাকে পরপর মার্ডার করেছে। কেন করেছে, ওয়াই? এই যে মানে প্রশ্নটা, এটাই এই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট এলিট টপ ক্লাস পুলিশ ডিটেকটিভ এজেন্সি, তারা কিন্তু এটা বার করার চেষ্টা করছিল। এটা খুব ইম্পর্টেন্ট, মাইন্ড হান্টার মানে খুবই ইন্টারেস্টিং। মনের খোঁজ, ক্রিমিনালের মনের খোঁজ। ভাবো মানে সেই সময় কিন্তু FBI এটাকে সাপোর্ট করেনি। অনেকে বলেছিল যে ক্রিমিনালের আবার মনের খোঁজ করে ক্রিমিনালকে বোঝা যায় নাকি? ক্রিমিনালকে এভিডেন্সের বেসে ধরতে হবে, যেটা কিন্তু ডিউপিনের বেসিক বক্তব্য নয়, যেটা এই প্রিফেক্ট মশিয়ের জি এর বক্তব্য। তাহলে এইখানে কিন্তু দুজনের মধ্যে একটা ক্যারেক্টারের কন্ট্রাস্ট আসছে। G talks much and says little. Dupin considers things broadly, while G's point of view is extremely narrow. G খুব ছোট্ট জায়গার গণ্ডির মধ্যে ভাবছে, কিন্তু ডিউপিন অনেক বড় ভাবছে। Anything G does not understand is odd, not worth considering. কোনটা অড? অড মানে কোনটা এই জায়গার মধ্যে অড লাগছে। অড মানে কি? অড মানে যেটা কোন একটা খাচ্ছে না, এরকম এটা খাপ খাচ্ছে না। কোনটা মানে এত পরিষ্কার একটা বাড়ি, একটা পরিষ্কার একটা হোটেল, যার মধ্যে চিঠিটা নেই, এটা একটা অড ব্যাপার। কোথাও নিশ্চয়ই এটা লেখা আছে যেটা খুব সামনে, যেটা সে দেখতে পাচ্ছে না। সে পাগলের মতো মার্বেলের খুঁজছে, টক করে দেখছে যেটা কোনো ফাঁপা কিনা, চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, প্রত্যেকটা ফ্লোর মাইক্রোস্কোপ দিয়ে খুঁজছে। আরে মাইক্রোস্কোপ দিয়ে কি হবে? চিঠি যদি থাকে তাহলে সেটা সামনেই থাকবে। সে ক্রিমিনালের মনটাকে বুঝতে হবে। So G believes that in a great deal of the physical activity during the investigation, শারীরিক বিভিন্ন কসরত ইনভেস্টিগেশনে দেখা, physical examination, while Dupin believes in a maximum of the thought and a minimum of physical exertion. ভাবনা চিন্তা, intellectual analysis, মগজাস্ত্র যাকে বলেছেন ফেলুদা, বুদ্ধির পিছনে সময় দেওয়া কে দিয়েছেন? ডিটেকটিভ। কে দিয়েছেন? ডিটেকটিভ Dupin. So the Dupin says that the Paris police are excellent within their limitations. It is clear that G's limitations are quite severe. G's যে সীমাবদ্ধতা, তার যে লিমিটেশনটা খুবই বেশি। তো কারণটা কি? কারণ তিনি কেবলমাত্র ফিজিক্যাল এক্সামিনেশনের দিকে বেশি জোর দিচ্ছেন, ডিউপিন মগজাস্ত্রের দিকে বেশি জোর দিচ্ছে।
এইটা হচ্ছে দুটো ক্যারেক্টারের মধ্যে কন্ট্রাস্ট, বেসিক ডিফারেন্স। 5 নম্বরের প্রশ্নে কিন্তু পড়তে পারে what is the basic difference between the thought processes of the regional police of the Paris, the prefect of the Paris police, G, and C, Auguste Dupin, the detective of this particular short story. বলো, পরিষ্কার? Yes, sir. বেশ বেশ, আমরা চলে আসছি পেজ নাম্বার 8 এ। আমরা 8 এর এই জায়গাটা কি মানে পড়ছিলাম, সেখানে এখানে অলরেডি এই পার্টিকুলার জায়গাতেই অড অ্যান্ড ইভেন গেমের কথা বলছিল আমাদের অগাস্ট ডিউপিন। বলছেন গেমটা কিরকম? দ্য গেম ইজ সিম্পল and is played with marble. Generally marble দিয়ে গেমটা খেলা হয়, where one player holds in his hand a number of these toys and demands of another whether that the number is even or odd. একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে তারা খেলে, মানে সংখ্যার একটা নির্দিষ্ট মানে তোমার কি বলে খেলনা নিয়ে খেলে, এবং সে ধরে যাক সেই খেলনাগুলো পুরোটা পিছনে লুকিয়ে রেখে দিয়ে জিজ্ঞেস করে যে বলো আমার কাছে যে নাম্বারটা সেটা ইভেন নাম্বার নাকি অড নাম্বার, মানে যৌগিক সংখ্যা নাকি মৌলিক সংখ্যা। ফর এক্সাম্পল, an errant simpleton is his opponent. আচ্ছা, simpleton মানে errant, simpleton errant মানে is the meaning of the word errant, A-R-R-A-N-T. errant মানে কমপ্লিট, আটার মানে পুরোপুরি। আর simpleton মানে এটা বলা উচিত simpleton মানে কি, যে খুব সিম্পল, যে ফুলিশ, যে গালিবল, যে বোকা, তাকে বলা হয় সিম্পলটন। এই শব্দটা কিন্তু পরবর্তীকালে অনেক জায়গায় পাবে, SIMPLETON। সিম্পলটন মানে ফুলিশ অর গালিবল পারসন। গালিবল মানে যাকে বোকা বানানো যায়। স্টপ গ্রিনিং অ্যাট মি লাইক এ সিম্পলটন। গ্রিনিং করা মানে দাঁত বার করে হাসা, আমার দিকে দাঁত বার করে বোকার মতো হেসো না। সো ফুল, অনেক শব্দ আছে, অনেক সিনোনিম আছে। কি বলছো বলো বলো? সিলি হবে, ফুল হবে, হ্যাঁ হবে। তারপর ডালার্ড বলে শব্দ আছে, ডালার্ড, ডাল থেকে এসছে, DULLARD। ইডিয়েট হবে, ইমবেসাইল হবে, ইমবেসাইল মানে নির্বুদ্ধিতা, IMBECILE, ইমবেসাইল। ফুলিশ, নিমবেসাইল। আর একটা শব্দ আছে নিনকম্পুপ, নিনকম্পুপ, সেটাও সিম্পলটন। যতটা পারবে, বারবার বলি, ভোকাবুলারি বাড়াবে, ইংলিশের ভোকাবুলারি বাড়াবে, যত বাড়াবে তত পরবর্তীকালে সুবিধা হবে। সিম্পলটন ইজ আ ফুলিশ অ্যান্ড গালিবল ক্যারেক্টার। বেশ, আমরা ফেরত আসছি টেক্সটে। সো অ্যান অ্যারান্ট সিম্পলটন ইজ হিজ অপোনেন্ট। ধরা যাক একজন অত্যন্ত বোকা লোক এই অড এবং ইভেন গেমে তার অপোনেন্ট। And holding up his closed hand asks, are you even or are they even or odd? সে তার হাতটাকে তুলে ধরে বললো, বলো আমার হাতে যে খেলনাটা আছে ইভেন নাকি অড। Our schoolboy replies odd. আমাদের স্কুলবয় বললো odd and loses, হেরে গেল। But upon the second trial he wins. পরবর্তীকালে সুযোগে সে জিতলো। For he then says to himself, সে নিজেকে বললো, the simpleton had them even upon the first trial, and his amount of cunning is just sufficient to make him have them odd upon the second. অর্থাৎ যে সিম্পলটন, যে বোকা লোক, সে একবার অড রাখবে আবার ইভেন রাখবে। অর্থাৎ বলতে চেষ্টা করছে যে ওই সিম্পলটনটা প্রথম ট্রায়ালে প্রথমবারে জিতেছে, and his amount of cunning, তার যে মানে ধূর্ততা, is just sufficient to make him have them odd upon the second. তাহলে ধূর্তটা কতদূর পর্যন্ত? অতদূরই পর্যন্ত যে দ্বিতীয় চান্স যখন পাবে তখন সে অড রাখবে। I will therefore guess odd. এর ফলে আমি ঠিক মতো করে সন্দেহ করে গেস করে বলে দেবো যে এটা অড। He guesses odd and wins. এই স্কুল বয় বললো এটা অড এবং জিতে গেল। It's an allusion. It's basically an allusion যে কিভাবে ডিউপিন কেসটাকে সলভ করবে। Now with a simpleton a degree above the first, he would have reasoned thus. এবার simpleton কি করবে, কেমন করে রিজনিং করবে? This fellow finds that in the first instance I guessed odd, and in the second he will propose to himself upon the first impulse
a simple variation from the odd as did the first simpleton. তাহলে ও কি করবে, ও প্রথমে অড দিয়েছে, ও ভাববে যে আমাকে এই যে স্কুল বয় একে পরে পরবর্তীতে একটা সিম্পল ভেরিয়েশন, একটা পার্থক্য আনবো, কি ইভেন দেব। ইভেন এবং অডের মধ্যে ঘোরাফেরা, মানে প্রথমে অড বলবো তারপরে ইভেন আবার অড, এর ফলে খুব সহজে আমাকে ও ধরতে পারবে না, এটাই সিম্পলটন ভাববে, কিন্তু আলটিমেটলি তাকে ধরা হবে। So now this mode of reasoning in the schoolboy whom his fellows termed lucky, what in its last analysis is it? It is merely, I said, an identification of the reasoner's intellect with that of his opponent. I বলতে এখানে ন্যারেটর কি বলছে, জিজ্ঞেস করছে দিউপিন, তাহলে তোমার কি মনে হয় সে স্কুল বয়ের থেকে এই অ্যারান্ড সিম্পলটনের কি ডিফারেন্স, কি কেন স্কুল বয় এগিয়ে যাচ্ছে বারবার কি করে বলে দিচ্ছে যে অড না ইভেন, এটা কি কেবলমাত্র লাকের জন্য, যে অন্যরা বলছে দ্য আদার ফেলোজ অ্যাকচুয়ালি টার্ন ইন লাকি, যে সে মানে কেবলমাত্র লাকের জন্য, কেবলমাত্র ভাগ্যের জন্য বেরিয়ে যাচ্ছে, কারণ গেমটাই তো ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট, অড না ইভেন পুরোপুরি ভাগ্যের উপরে ডিপেন্ডেন্ট, মানে জাস্ট গেস ওয়ার্কের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এটা নয়, ন্যারেটর বললো an identification of the reasoner's intellect, সে রিজনিং করছে, সে সেই অ্যারান্ড সিম্পলটনের মনটাকে পড়তে পারছে। ডিপিন বলল it is, and upon inquiring of the boy by what means he effected the thorough identification in which his success consisted, I received answer as follows. আমি এই উত্তরটাই পেলাম যখন আমি তার মনের ভিতরে গেলাম এবং তার এই যে সাকসেসটাকে ইন্টারপ্রেট করলাম, ব্যাখ্যা করলাম। কি, when I wish to find out how wise or how stupid or how good or how wicked is anyone or what are his thoughts at the moment, I fashion the expression of my face as accurately as possible in accordance with the expression of his, and then wait to see what thoughts or sentiments arise in my mind or heart, if so, as if to match or correspond with the expression. মানেটা কি, মানেটা হচ্ছে যখন এরকম অড এবং ইভেনের গেম চলে, মানে যখন তোমাকে ধরা যাক হাতের মধ্যে কেউ দিয়ে বললো যে বলো আমার হাতে কি রয়েছে, কোন হাতে কি রয়েছে, মানে এই হাতে বাঘ রয়েছে, মানে ধরা যাক আমি এখানে লিখে রেখেছি বাঘ আর এখানে লিখে রেখেছি ছাগল, বলো কোন হাতে বাঘ কোন হাতে ছাগল রয়েছে, বা কোন হাতে আমার বেসিক্যালি একটা ঘুঁটি আমরা ছোটবেলায় খেলতাম, হাতের মধ্যে লুকিয়ে রেখে আমরা বললাম কোন হাতে কি রয়েছে আমাকে বলো। এবার তখন কি আমরা করি, তখন আমরা এটা করি when I wish to find out how wise or how stupid, how good or how wicked is anyone, সে কতটা ভালো বা খারাপ, কতটা জ্ঞানী, কতটা বদমাইশ, এটা বোঝার জন্য আমরা কি করি, তার ফেসিয়াল এক্সপ্রেশনের দিকে তাকাই। আমরা তাকাতাম না, অনেক ক্ষেত্রে কেবলমাত্র হাতের দিকে তাকাতাম, আমরা কিন্তু মুখের দিকে তাকাতাম এবং তাকিয়ে বুঝতে হবে যে যে এক্সপ্রেশনটা সে দিচ্ছে সেটা আমি যদি কোন হাতে লাগাতাম, আই ফ্যাশন দ্য এক্সপ্রেশন অফ মাই ফেস, আমি নিজের এক্সপ্রেশনটা মুখে, নিজের মুখের কি এক্সপ্রেশন সেটা আমি ভাবতে আরম্ভ করলাম as accurately as possible। ওই অবস্থায় আমার মনের মধ্যে আমার মুখে কি জিনিস ফুটে উঠতো সেটা আমি ভাবতে আরম্ভ করলাম। And this response of the schoolboy lies at the bottom of all the spurious profundity which has been attributed to the Rochefoucauld or La Bougive or to Machiavelli। এবং তিনি বলছেন this response of the schoolboy, যে স্কুলবয়ের যে রেসপন্সটা, মানে যে স্কুলবয় অ্যারান্ড সিম্পলটনকে হারিয়ে দিল, এইটা লাইজ এট দ্য বটম অফ অল দ্য স্পুরিয়াস প্রফান্ডিটি। স্পুরিয়াস মানে SPURIOUS, স্পুরিয়াস RIOUS, স্পুরিয়াস মানে ভুল বশত কোন ফলসিফাইড স্টেটমেন্টকে বলা হয় স্পুরিয়াস। কোন জিনিসের মধ্যে ভুল থাকলে তাকে বলে স্পুরিয়াস। আমরা এক্সাক্ট মানে দেখে নেব। স্পুরিয়াস মানে not being what it purports to be, false or fake, ভুল, মিথ্যা, bogus, fake, false, fictitious, এই কথাটাকে বলা হয় স্পুরিয়াস, মনে থাকবে। আর প্রফান্ডিটি মানে, প্রফাউন্ড মানে কি বলা উচিত, বলো? প্রফান্ডিটি, প্রফাউন্ড মানে হচ্ছে ডিপলি ফিলোসফিক্যাল, কোনো কিছু একটা ভয়ঙ্করভাবে দার্শনিক
বা কোনো কিছু একটা ভয়ঙ্কর ডেপথ আছে তাকে প্রফান্ডিটি বলে। a great depth of insight and knowledge. So spurious, profundity, এই দুটো শব্দ হচ্ছে অক্সিমোরন, একে অপরের সঙ্গে বিরোধী, প্যারাডক্সিক্যাল। সো স্পুরিয়াস প্রফান্ডিটি মানে মানে একদিকে ভুল আবার তার মধ্যে একটা ভয়ঙ্কর নলেজ রয়েছে, স্পুরিয়াস প্রফান্ডিটি। সো সো উনি বলছেন এই যে স্কুল বয়ের যে স্পুরিয়াস প্রফান্ডিটি, তার ভিতরের যে দেখে মনে হচ্ছে নলেজ, কিন্তু আসলে পুরোটাই গেস ওয়ার্ক, which has been attributed to লা রোশিফুকো, লাবোগিভ এবং ম্যাকিয়াভেলি, তিনজন ভয়ঙ্কর ইন্টেলিজেন্স স্টেটম্যানের নাম বলেছে যারা যারা খুবই বড় পলিটিশিয়ান। তার মধ্যে একজন হচ্ছে লা রোশিফুকো, সরি ROCHEFAUCAULT, উচ্চারণ হচ্ছে ফ্রাঁসোয়া ডি লা রোশিফুকো। ফ্রেঞ্চ মরালিস্ট ছিলেন একজন, এই ফ্রাঁসোয়া ডি লা রোশিফুকো ফ্রেঞ্চ মরালিস্ট ছিলেন 1613 থেকে 1680, নোটেড ফ্রেঞ্চ মরালিস্ট। তিনি বিখ্যাত হচ্ছে তার ম্যাক্সিমের জন্য। ম্যাক্সিম মানে হচ্ছে উপদেশ, হিতোপদেশ বলে একটা বই লিখেছিলেন, সেখানে ফ্রেন্ডশিপ, অ্যাফেকশন সবকিছু নিয়ে অদ্ভুত অদ্ভুত ফিলোসফিক্যাল কথাবার্তা বলেছেন, ঠিক আছে। তার নাম হচ্ছে লা রোশিফুকো, খুবই ইন্টারেস্টিং, কোনোদিন রোশিফুকোকে নিয়ে বলবো। রোশিফুকো একজনের, রোশিফুকোর কথা বললেন, একজনের কথা বললো ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি লিখেছিল, পড়েছিলাম, ভুলে গেছো? দ্য প্রিন্স। দ্য প্রিন্সের যিনি রচয়িতা নিকোলো ম্যাকিয়াভেলি, ইটালিয়ান ডিপ্লোম্যাট, রেনেসাঁসের একজন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিঙ্কার বলা হয়। 1469 থেকে 1527, ডিপ্লোম্যাট, অথার, ফিলোসফার, হিস্টোরিয়ান, যিনি বলেছিলেন যে স্টেটের জন্য, রাষ্ট্রের জন্য সবকিছু করা যায়, মার্ডার করা যায়, মিথ্যে কথা বলা যায়, ফলসুট করা যায়, কেবলমাত্র এবং কেবলমাত্র স্টেট মেশিনারিকে ঠিকঠাক রাখার জন্য। ডিপ্লোম্যাট, অথার, ফিলোসফার, হিস্টোরিয়ান, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সোনালিটিস অফ দ্য রেনেসাঁস। এবং অনেকেই বলে যে রেনেসাঁস টাইমসে যে ফিলোসফি মানে দর্শনের যে ধারণাটা, সেটা মরালিটি বা নীতিবিদ্যা থেকে বেরিয়ে গিয়ে মানে তুমি যা খুশি তাই রাজনীতিতে করতে পারো, এই যে আইডিয়াটা, এটা নিকোলো ম্যাকিয়াভেলি প্রথম দেয়। জন্য আমরা কথায় কথায় একটা শব্দ ইউজ করি, ম্যাকিয়াভেলিয়ান ভিলেন। ম্যাকিয়াভেলিয়ান মানে ম্যাকিয়াভেলির মতো খারাপ কাজ যে করতে পারে। ম্যাকবেথকে অনেকে ম্যাকিয়াভেলিয়ান ভিলেনের সঙ্গে তুলনা করে, কারণ ম্যাকবেথ মরালিটি সম্পূর্ণ ভুলে, নীতিবিদ্যা সম্পূর্ণ ভুলে নিজের রাজাকে নিজে খুন করেছিলেন নিজের হাতে, কিং ডানকানকে, নিজের বেড চেম্বারে। ফলে এখানে ম্যাকিয়াভেলি এবং লা বোগিভ, লাবুগেভে অনেকে বলে, লা বোগিভ। ওকে, লা বোগিভ বলে কোনো ক্যারেক্টার অ্যাকচুয়ালি হিস্টোরিক্যালি এক্সিস্ট করে না, এটা আমি দেখিনি। তো রোশিফুকো, লা বোগিভ, ম্যাকিয়াভেলি, মানে এখানে ইচ্ছা করে ডিউপিন এই বদমাইশিটা করলো, মানে ম্যাকিয়াভেলি এবং রোশিফুকোর মধ্যে একটা অ্যাবসলিউটলি ফিকশনাল ক্যারেক্টার ঢুকিয়ে দিল, যার আসলে কোনো এক্সিস্টেন্স বাস্তব জগতে নেই বলে। তারপরে ক্যাম্পানেল্লার কথা বললো। ক্যাম্পানেল্লা একটা বিখ্যাত ইটালিয়ান সিটি, লা ক্যাম্পানেল্লা, একটা ক্যারেক্টার লা ক্যাম্পানেল্লা। ক্যাম্পানেল্লা একটা মিউজিক আর একটা বেসিক্যালি একটা আমরা বলতে পারি ওই রোমে একটা শহর ছিল যার নাম এই লা ক্যাম্পানেল্লা ছিল। তো যাই হোক, তো এই বিখ্যাত বিভিন্ন পার্সোনালিটি এবং মিউজিকের নাম বলে উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে স্কুল বয়ের যে রেসপন্সটা, মানে স্কুল বয় যে কথাটা বললো, সেটার মধ্যে অত্যন্ত স্পুরিয়াস প্রফান্ডিটি রয়েছে। মানে দেখে মনে হবে অনেক কিছু,
কিন্তু আসলে ভেতরে ভেতরে হয়তো পুরোটাই ফেক। তখন যিনি ন্যারেটর তিনি বলছেন, and the identification I said of the reasoner's intellect with that of his opponent depends, if I understand you all right, upon the accuracy with which the opponent's intellect is at measure. যিনি লেখক তিনি বলছেন তার মানে রিজনার, যিনি রিজনিংটা করছেন, যিনি মানে অপরের মানুষের মনটাকে বোঝার চেষ্টা করছেন, তার বিপক্ষের মানুষটার মনটাকে বোঝার চেষ্টা করছেন, ডিপেন্ডস, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইউ অলরাইট, আমি তো তুমি বুঝতে পারি কিসের উপরে ডিপেন্ড করছে, আপন দ্য অ্যাকিউরেসি উইথ হুইচ দ্য অপোনেন্টস ইন্টেলেক্ট ইজ অ্যাট মেজার, অপর ব্যক্তির যে বুদ্ধি সেটা কতটা তার উপরে ডিপেন্ড করে তোমার যে স্ট্র্যাটেজি সেইগুলো হবে, তাই তো? For its practical value it depends upon this, replied Dupin. হ্যাঁ, practically তাই। And the prefect and his cohort fail so frequently, first by default of this identification, and secondly by ill admeasurement, or rather through non-admeasurement of the intellect with which they are engaged. তারা নিজেদের কতটা বুদ্ধি বা তাদের বিপক্ষের যে মিনিস্টার ডি তার বুদ্ধিকে মেজারমেন্ট করতে পারেনি, ইল অ্যাডমেজারমেন্ট, মাপতেই পারেনি, এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে ফলস আইডেন্টিফিকেশন। তারা বুঝতে পারেনি, নিজেদেরকে ঠিক মতো করে আইডেন্টিফাই করতে পারেনি। They consider only their own idea of the ingenuity, and in searching for anything hidden advert only to the modes in which they would have hidden it. তারা কেবলমাত্র কি ভেবেছে যে তারা নিজেরা কেমন করে লুকিয়ে রাখতে পারতো, তারা ভাবেনি ক্রিমিনালের মতো যে কেমন করে লুকিয়ে রাখা যেতে পারে। ফলে এই কথাটা কিন্তু বারবার কিন্তু ডিউপিন বলছে। আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে পড়ার চেষ্টা করব। এই যে উনি বলছেন যে হোয়াট ইজ অল দিস বোরিং and probing and sounding and scrutinizing with the microscope and dividing the surface of the building into registered square inches, এইসব কি? যে যেটা একটু আগে আমরা পড়েছি যে গোয়েন্দা বলছেন যে প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চে ভাগ করে নিয়েছেন বাড়ির মেঝের ফ্লোরকে, এবং মাইক্রোস্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কোন জায়গাতে মেঝেতে অল্প দাগ আছে, তার মানে সেখানে একটা ছোট মতো হোল করে ঢুকিয়ে রেখেছে। বলছে এই এত স্ক্রুটিনাইজিং মাইক্রোস্কোপ নিয়ে ডিভাইডিং দ্য সারফেস অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর সারফেসকে উপরি তলকে বিভিন্ন ভাগে ভাগ করেছে। হোয়াট ইজ ইট অল বাট অ্যান এক্সাজারেশন অফ দ্য অ্যাপ্লিকেশন of the one principle or set of principles of such which are based upon the one set of notions regarding human ingenuity to which the prefect in the long routine of his duty has been accustomed. বলছে যে মানে কিভাবে, মানে কিসের উপরে বেস করে, এই হিউম্যান ইনজেনিউটির উপর বেস করে, ইনজেনিউটি মানে হচ্ছে তার অরিজিনালিটি, that to which the prefect in the long routine of his duty has been accustomed, এটা করতে কি করে সে সক্ষম হলো? Do you not see he has taken for granted that all men proceed to conceal a letter not exactly in a gimlet hole bored in a chair leg, but at least in some out of the way hole or corner suggested by the same tenor of the thought which would urge a man to secrete a letter in a gimlet hole bored in a chair leg? তোমার কি মনে হচ্ছে না যে প্রথম থেকেই সেটা টেকেন ফর গ্রান্টেড, সে ধরে নিয়েছে যে একটা মানুষ যদি চিঠি চুরি করে তো সেটাকে সেটা পায়ার মধ্যে একটা চেয়ারের লেগের মধ্যেই লুকিয়ে রাখবে, বা কোন একটা হোল তৈরি করে বাড়ির মধ্যে কর্নারে লুকিয়ে রাখবে। কেন রাখবে? সে তো সেটাকে সামনেও রাখতে পারে, মানে অনেকগুলো কাগজের ফর্ডের সঙ্গে এমন করে রেখে দিল যে পুলিশ দেখেও বুঝতে পারলো না যে সেটা চিঠি। পুলিশের চোখের সামনে চিঠিটা ঘুরছে কিন্তু পুলিশ সন্দেহ করেছে যে দূরে আছে, কোনো একটা ভেতরে আটকানো আছে, কোথাও একটা ভেতরে ঢুকিয়ে রেখেছে। বারবার এই চেয়ার লেগের পায়া, তারপরে প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চে মাইক্রোস্কোপ করে দেখা, এগুলোর কোনো প্রয়োজন ছিল না। এটাই বলতে চাইছেন ডিউপিন। ডিউপিন আরো কি বলছেন? ডিউপিন বলছে, and do you not see also that such recherches, nooks for the concealment are adapted only for ordinary occasions? যে এই ধরনের মানে রিসার্চেস মানে রিসার্চ মানে এক্সোটিক, যেগুলো খুঁজে পাওয়া যায় না। নুকস মানে কোন, এমন কোণে রেখে যে জিনিসপত্রগুলো চট করে খুঁজে পাওয়া যায় না, উড বি অ্যাডপ্টেড অনলি বাই দ্য অর্ডিনারি ইন্টেলেক্ট। খুব সাধারণ লোকেরা এইভাবে লুকিয়ে রাখবে, মানে কোন এক জায়গায় ফুটো করে বা কিছু, কিন্তু যারা বুদ্ধিমান লোক তারা কিন্তু কাছেই লুকিয়ে রাখবে।
ফলে এই কথাটা কিন্তু বারবার এখানে বলার চেষ্টা করেছেন তিনি। এবং আমরা আরেকটুখানি এগিয়ে রাখছি, এগিয়ে গিয়ে বলছি এখানে ডিউপিন বলছেন you will now understand what I meant in suggesting that had the purloined letter been hidden anywhere within the limits of the prefect's examination, in other words, had the principle of its concealment been comprehended within the principles of the prefect, its discovery would have been a matter altogether beyond question. খুবই ইম্পর্টেন্ট কথা তিনি বলছেন, তুমি এবার বুঝতে পারবে যে দু ধরনের জিনিস আছে। একটা হচ্ছে লিমিটস অফ দ্য প্রিফেক্টস এক্সামিনেশন। এইটা মানেটা কি? লিমিটস অফ দ্য প্রিফেক্টস এক্সামিনেশন, এইটা একটা শব্দ। আর একটা হচ্ছে the principle of its concealment being comprehended within the principles of the prefect. একটা হচ্ছে principles of concealment, আর একটা হচ্ছে এই principle of the prefect, principle of the prefect। বেসিক্যালি এই দুটো একই, এই limits of the prefect's examination আর প্রিন্সিপাল অফ দ্য প্রিফেক্ট একই, মোরাললেস। এটা মানেটা কি একটু বলো। স্যার লিমিটস অফ দ্য প্রিফেক্টস এক্সামিনেশন মানে হচ্ছে মানে প্রিফেক্টটা কতটা ওটা মানে ওর এক্সামিনেশনের বাইরে যাচ্ছে, ওর মানে লোকানোর ইয়েটা ওর এক্সাম মানে ওর মানে ও যেটা ভাবছে সেটার বাইরে কোথাও রাখছে, হ্যাঁ সীমাবদ্ধ। রাইট, হ্যাঁ একদমই তাই। প্রিফেক্টের চিন্তা ভাবনার সীমাবদ্ধতা, মানে যেখানে তুমি যেটা বলছো যেখানে গিয়ে তার সীমাবদ্ধ আটকে যাচ্ছে, লিমিট তার বাইরে, অর্থাৎ প্রিফেক্টের যে এক্সামিনেশন সেটা পুরোপুরি ফিজিক্যাল এক্সামিনেশন, পুরোপুরি শারীরবৃত্তিক বলতে পারি আমরা। প্রত্যেকটা ঘরের কর্নার মাইক্রোস্কোপ দিয়ে খোঁজা। এর ফলে তার তার যেটা সীমাবদ্ধ ইন্টেলেকচুয়াল সীমাবদ্ধতা, তার বুদ্ধির বাইরে গেছে। সেই যেখান থেকে তার বুদ্ধিটা শেষ হচ্ছে প্রিফেক্টের, সেখান থেকে এই মিনিস্টার ডি এর বুদ্ধি শুরু হচ্ছে। প্রিন্সিপালস অফ কনসিলমেন্ট এটাকে বলছে। কনসিলমেন্ট মানে হচ্ছে লুকিয়ে রাখার যে প্রিন্সিপাল, কোথায় লুকিয়ে রাখছি। তাহলে প্রিন্সিপাল অফ দ্য এক্সামিনেশন আর প্রিন্সিপাল অফ দ্য কনসিলমেন্ট, এটা দুটো দুদিকে যাচ্ছে, এর ফলে কোনোদিন খুঁজে পাচ্ছে না। যদি ওটা মানে এই প্রিন্সিপাল অফ দ্য কনসিলমেন্ট, if it falls within the parameters of the principle of the prefect, প্রিফেক্টের বুদ্ধির যে দৌড় তার মধ্যে পড়তো, তাহলে the discovery would have been matter altogether beyond question। তাহলে এটা যে কোনো সময় আবিষ্কার করে ফেলতে পারতো, কিন্তু পারছে না কেন? তার বুদ্ধির দৌড় সীমাবদ্ধতায়। So this functionary however has been thoroughly mystified, এটাকে সম্পূর্ণরূপে মিস্টিফাই করা হচ্ছে, মানে এমন ভাবে রহস্যের চাদরে মুড়ে দিয়েছে যে ধরতে পারছে না। And the remote source of his defeat lies in the supposition that the minister is fool। এবং প্রথম থেকেই ধরে নিচ্ছেন এই যে প্রিফেক্ট যে মিনিস্টার ইজ ফুল, মিনিস্টারটা বোকা লোক, বাড়ির মধ্যেই রাখবে না, বিকজ হি হ্যাজ অ্যাকোয়ার্ড রিনাউন অ্যাজ আ পোয়েট। কারণ মিনিস্টার একজন অত্যন্ত বড় কবি, কবি মানেই বোকা। All fools are poets. This the prefect feels, and he is merely guilty of non-distributio medi, in thence inferring that all poets are fool। আমরা দেখে নেব একবার নন ডিস্ট্রিবিউটিও মেডির এক্সাক্ট মানে কি। নন ডিস্ট্রিবিউটিও মেডি, ল্যাটিন ওয়ার্ড। নন ডিস্ট্রিবিউটিও মেডি হচ্ছে এক ধরনের লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসি মানে লজিক্যাল বুক, লজিক্যাল ফ্যালাসি that is committed when the middle term in a categorical syllogism is not distributed either the minor premise or the major premise। এগুলো প্রত্যেকটাই ফিলোসফিক্যাল কথা। সহজ করে বললে প্রত্যেকটা ছাগলের দাঁড়ি রয়েছে, রবীন্দ্রনাথেরও দাঁড়ি রয়েছে, তাই রবীন্দ্রনাথ একটা ছাগল। যদি এরকম আমরা কোনো একটা কনক্লুশনে যাই, সিলোগিজম মানে কি? সিলোগিজম মানে হচ্ছে লজিক,
লজিক্যাল সিস্টেমকে বলে সিলোগিজম। কোনো একটা আমরা স্টেটমেন্ট দিই, তারপর একটা প্রিমাইস তৈরি করি, প্রিমাইস PREMISE, প্রিমাইস মানে সেই স্টেটমেন্ট সম্পর্কে আমার ধারণা, তারপরে আমরা একটা কনক্লুশনে পৌঁছই যে অগ্নিশ্বর একজন ব্যাচেলার, সমস্ত ব্যাচেলাররাই দুঃখী, অতএব না, হ্যাঁ সমস্ত ব্যাচেলাররাই দুঃখী, অতএব অগ্নিশ্বর অত্যন্ত দুঃখী। এইরকম যদি একটা কনক্লুশনে আমরা পৌঁছই, এই যে মাঝখানের যে মিডল টার্মের ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল, এই যে একটা কনক্লুশনে পৌঁছে যাচ্ছি যে সমস্ত পোয়েট বোকা, মিনিস্টার ডি একজন পোয়েট, তার মানে তিনি বোকা। এই যে ভুল স্টেটমেন্টে আমি পৌঁছচ্ছি, কারণ সমস্ত পোয়েট বোকা মানে মাঝখানে এও বোকা হবে, এ তো নয়, এরকম তো জেনারেলাইজেশন হয় না, সব কবি তো বোকা নয়, বা সমস্ত ব্যাচেলাররা তো আনহ্যাপি নয়। এইটাই হচ্ছে ফ্যালাসি অফ দ্য আনডিস্ট্রিবিউটেড মিডল টার্ম, যাকে বলা হচ্ছে নন ডিস্ট্রিবিউশিও মেডি। বলো, মনে থাকবে? মনে থাকবে কিনা বলো। হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? Yes, sir. ফলে এই যে নন ডিস্ট্রিবিউটিভ মেডি ইন ইনফারিং দ্যাট অল পোয়েটস আর ফুলস, এটা ধরে নেওয়া যে সমস্ত কবিরা বোকা, এখান থেকেই ভুলটা হয়েছে। বেশ, আজকের ক্লাসে আমরা এতদূর রাখলাম, এই পেজ নাম্বার 9 অবধি রাখলাম। এর পরের ক্লাসে আমরা 10 থেকে 14 অবধি শেষ করে দেবো। আজকে যেহেতু আমরা অনেকটা ক্লাসে অন্যান্য বিষয় নিয়ে গল্প করেছি, তাই আমি আজকের ক্লাসে এতদূরই রাখলাম, পরের ক্লাসে আমি এটা কনক্লুড করবো। ঠিক আছে? বেশ, বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। এনি কোয়েশ্চেন্স? কোনো প্রশ্ন নেই আগের ক্লাসে? বেশ, তাহলে অফ করছি রেকর্ডিং নাকি? বেশ।